প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই করোনাকালে অনলাইন ক্লাস শুরুতে আমাদের বালকোপাড়া সেন্ট্রাল গার্লস উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস আজকে রসায়ন বিষয় নিয়ে আমি ক্লাস রসায়নের আমি মোহাম্মদ কসিমউদ্দিন পালোয়ান সহকারী শিক্ষক। বালকোপাড়া সেন্ট্রাল গার্লস উচ্চ বিদ্যালয়। গত ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম তৃতীয় অধ্যায়ের ইলেকট্রন বিন্যাস, পরমাণুর গঠন। পরমাণুর মধ্যে কেন্দ্র থাকে, কেন্দ্রবিন্দুর নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে থাকে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন, এবং চতুর্দিকে ঘূর্ণায়মান থাকে ইলেকট্রন। সেই ইলেকট্রনগুলি আমাদের ওই পরমাণুর চতুর্দিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, বিভিন্ন স্তরে সজ্জিত থাকে, এবং কোন স্তরে কতগুলি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা কিছু মৌলের প্রতীক এবং এই প্রতীক থেকে বা সংকেত থেকে, মৌলের সংকেত থেকে আমরা দেখব, সেই সংকেত থেকে আমরা দেখব যে এখানে প্রোটন সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বের করব সংকেত থেকে। আবার একই মৌলের দুইটা আইসোটোপ যদি থাকে, সেই দুইটা আইসোটোপ থেকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কেমনে বের করব। এরপরে আরেকটা থাকবে যে এই সংকেত থেকে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মধ্যে সম্পর্কটা কি, এই সংকেত থেকে আমরা কিভাবে বের করব সেটা আজকে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে কয়েকটা সংকেত লিখেছি আমি। অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, অক্সিজেন, ক্লোরিনের দুইটা আইসোটোপ, আর একটা হচ্ছে কপার। এই কয়েকটা সংকেত থেকে আমরা এই মৌলের পারমাণবিক সংখ্যা, তারপরে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা বের করব। প্রথমে আমি ধরি অ্যালুমিনিয়াম। এখানে দেখো অ্যালুমিনিয়াম সংকেতের মধ্যে অ্যালুমিনিয়ামের বামে নিচে লেখা আছে 13, আর বামে উপরে লেখা আছে 26, এবং উপরে ডাইনে 3+। এটা থেকে আমরা এই 1 নম্বর সংকেত থেকে প্রথমে আমরা দেখব এখানে পারমাণবিক সংখ্যা কত। পারমাণবিক সংখ্যা, এটার মধ্যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। আমরা জানি মৌলের পারমাণবিক সংখ্যাই হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে এখানে পারমাণবিক সংখ্যাটা, যেহেতু এখানে অ্যালুমিনিয়ামের ডানে উপরে 3+, অর্থাৎ এটা অ্যালুমিনিয়ামের আয়ন, এই 3+ দ্বারা তোমার বুঝতে হবে এই অ্যালুমিনিয়ামের 3টা ইলেকট্রন সে দান করে দিয়েছে এবং তার ইলেকট্রনের সংখ্যা 3টা কম। তাহলে যেহেতু মৌলের প্রোটন সংখ্যায় ইলেকট্রনের সংখ্যা, তাহলে এটার মধ্যে তোমার হবে, এই প্রোটন সংখ্যা হবে, কত হবে বলতে পারবা? প্রোটন সংখ্যা কত? যেহেতু ইলেকট্রনের সংখ্যায় প্রোটন সংখ্যা আসে, কিন্তু 3টা ইলেকট্রন দান করে দিছে, তাহলে প্রোটন সংখ্যা হবে 13 - 3 = 10। তাহলে প্রোটন সংখ্যা যদি 10 হয়, তাহলে ইলেকট্রনের সংখ্যা হবে প্রোটন সংখ্যার সমান 10। তাহলে প্রোটন সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা
পারমাণবিক সংখ্যা। তিনটা প্রোটন সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সবসময় সমান থাকবে, আর পারমাণবিক সংখ্যা হলো 13। এখানে যে বামের নিচে যে অঙ্কটা আছে এটা হলো পারমাণবিক সংখ্যা। এখন এটার মধ্যে থেকে নিউট্রন সংখ্যা বের করব। নিউট্রন সংখ্যা হলো, তাহলে নিউট্রনের সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা হবে, আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধানযুক্ত প্রোটন আছে আর এই নিউট্রন আছে। এই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার দুইটার যোগফল হচ্ছে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা, এখানে এই মৌলটার যে বামে উপরে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা হচ্ছে ভর সংখ্যা, তোমরা জানো। তাহলে এই ভর সংখ্যা থেকে আমরা কি বাদ দেবো? নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা বাদ দেব। তাহলে প্রোটন সংখ্যা হলো 10। তাহলে আমার এখানে বের হয়ে যাবে কত? 16। তাহলে এই মৌলটার নিউট্রন সংখ্যা 16। প্রথমে বামে এই সংখ্যাটা দেওয়া বোঝাবে পারমাণবিক সংখ্যা, আর প্রোটন সংখ্যা হবে এখানে যেহেতু 3+, 3টা ইলেকট্রন সে দান করে দিছে, আর ইলেকট্রনের সংখ্যা প্রোটন সংখ্যা সমান। তাহলে প্রোটন সংখ্যা, এখানে ইলেকট্রনের সংখ্যা প্রোটন সংখ্যা হবে 13 - 3 = 10, আর সে ইলেকট্রনের সংখ্যা হবে প্রোটন সংখ্যার সমান, আর নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে যেটা পাওয়া যাবে এটা হলো নিউট্রন সংখ্যা। ঠিক একইভাবে আমি যদি ক্যালসিয়ামের মধ্যে যাই, অক্সিজেনের মধ্যে যাই, তাহলে আমরা এগুলি বের করতে পারবো। তাহলে আমি এখন এই ক্যালসিয়ামের মধ্যে যাব না, অক্সিজেনের মধ্যে যাব। অক্সিজেন, যেহেতু এখানে ঋণাত্মক আয়ন আছে, তাহলে অক্সিজেনের এখান থেকে তোমার বুঝতে হবে, এগুলি কিন্তু বহু নির্বাচনীতে অনেক সময় আসে, যে পারমাণবিক সংখ্যা কত। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বামে নিচে যে সংখ্যাটা আছে এটা হলো পারমাণবিক সংখ্যা 8। তারপরে প্রোটন সংখ্যা, এখানে দেখো এখানে O-, 2 এটা হলো আয়ন, অক্সিজেনের আয়ন। অক্সিজেনের আয়নটা যদি হয়, এখানে 2টা ইলেকট্রন, 2-, তার মানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এখানে প্রোটন সংখ্যা, যেহেতু ইলেকট্রনের সংখ্যা সমান, 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে পারমাণবিক সংখ্যায় যদি ইলেকট্রনের সংখ্যা বা প্রোটন সংখ্যা হয়, তাহলে পারমাণবিক সংখ্যা যদি 8 হয়, যেহেতু 2টা ইলেকট্রন সে গ্রহণ করেছে, এই ইলেকট্রনের সংখ্যা হবে 8 + 2 = 10। তাহলে প্রোটন সংখ্যা হবে 10। ইলেকট্রনের সংখ্যা প্রোটন সংখ্যা সবসময় সমান থাকবে। এখন নিউট্রন সংখ্যা কত? তাহলে নিউট্রন সংখ্যা হবে তার ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে। তাহলে ভর সংখ্যা হলো 16 আর প্রোটন সংখ্যা হলো 10, তাহলে হবে 6। এইভাবে আমরা এই ধরনের সংকেত থেকে কোনো মৌলের ইলেকট্রনের সংখ্যা, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা বের করতে পারি। তদ্রূপ এইটার ক্ষেত্রে কপারের ক্ষেত্রে কি দাঁড়াবে? এখানে কিন্তু কপার আয়ন নেই, তাহলে তোমার বুঝতে হবে যে এটা হলো পারমাণবিক সংখ্যা 29, আর পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা 29, তাহলে ইলেকট্রনের সংখ্যা 29। সেটার ক্ষেত্রে নিউট্রনের সংখ্যা হবে নিউট্রনের সংখ্যা হবে এই ভর সংখ্যা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে। কত হবে? 35। এটা হলো নিউট্রন সংখ্যা। এটা থেকে আমরা সরাসরি লিখতে পারবো যে পারমাণবিক সংখ্যা 29, প্রোটন সংখ্যা 29, ইলেকট্রনের সংখ্যা 29, ভর সংখ্যা 64। সুতরাং নিউট্রন সংখ্যা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে যা পাওয়া যাবে এটা হলো নিউট্রন সংখ্যা। এইভাবে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নযুক্ত কোনো মৌলের পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আমরা বের করতে পারি। এখন আমি দেখব
একই মৌলের দুইটা আইসোটোপ দেওয়া আছে এবং এই আইসোটোপ থেকে আমরা পারমাণবিক সংখ্যা কিভাবে বের করব, আপেক্ষিক পারমাণবিক ভর। তার আগে আমরা দেখব যে পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার অনুপাত। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার অনুপাত তিনটা মৌলের ক্ষেত্রে আমরা দেখব, যেমন অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, অক্সিজেন। এই তিনটা মৌলের মধ্যে আমরা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার অনুপাত দেখব, সম্পর্ক দেখব। প্রথমে আমরা দেখি ক্যালসিয়াম মৌলটার মধ্যে প্রোটন এবং নিউট্রনের অনুপাত কত। দেখো, প্রোটন সংখ্যা 10, এটা কার? অক্সিজেন। আর অক্সিজেনের নিউট্রন সংখ্যা হলো 16। তো তাদের মধ্যে সম্পর্ক কত, অনুপাত কত প্রোটন এবং নিউট্রনের সংখ্যা? 10:6। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার অনুপাত। তাহলে দেখো, এখানে প্রথমে আমরা অ্যালুমিনিয়ামটাকে ধরি। এখানে প্রোটন সংখ্যা 13, ইলেকট্রনের সংখ্যা 10, নিউট্রন সংখ্যা 13। আমরা ধরি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা তো আমরা দেখলাম, এখানে 13। পারমাণবিক সংখ্যা 13। তাহলে এটার মধ্যে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা 10। প্রোটন সংখ্যা তাহলে 13, ইলেকট্রনের সংখ্যা 13 - 3 = 10। তাহলে নিউট্রন সংখ্যা কত? 26 - 13 = 13। তাহলে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার অনুপাত, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার অনুপাত, নিউট্রন সংখ্যার অনুপাত অনুপাতটা কত হবে? প্রোটন সংখ্যা হলো 13, নিউট্রন সংখ্যা হলো 13, অর্থাৎ 1:1। তাহলে এরকম ধরনের কোনো মৌল যদি দেওয়া থাকে সংকেত, তাহলে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মধ্যে যে সম্পর্ক, সেটা যদি বের করতে বলা হয়, তাহলে প্রকৃতপক্ষে এখানে প্রোটন সংখ্যা কত আছে? 13। পারমাণবিক সংখ্যা 13, প্রোটন সংখ্যা 13, ইলেকট্রনের সংখ্যা এখানে 10 আছে। এটার ক্ষেত্রে এই সম্পর্কটা বের করার ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা আমার প্রয়োজন নাই। নিউট্রন সংখ্যা 13। তাহলে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা এই দুইটার অনুপাত হচ্ছে 1:1। এটার ক্ষেত্রে আমরা দেখলাম। এবং এখন আমি দেখি এই ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি হয়, অক্সিজেনের ক্ষেত্রে যদি হয়, তাহলে তাদের অনুপাতটা কি দাঁড়ায়? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার অনুপাত। দেখো, ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি আমরা ধরি, এখানে পারমাণবিক সংখ্যা 20, প্রোটন সংখ্যা 20, ইলেকট্রনের সংখ্যা। এখন সম্পর্কটা বের করলে ইলেকট্রনের সংখ্যা এখানে আমরা লিখতে পারি যে 20 - 2 = 18। তাহলে নিউট্রন সংখ্যা, যেহেতু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? 40। ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বাদ দিলে
40 মাইনাস 20 ইকুয়াল টু 20। তাহলে এই মৌলটিতে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার অনুপাত হবে কত? 20:20, 1:1। এরকম ভাবে বাকি মৌলগুলির মধ্যেও আমরা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মধ্যে অনুপাত বের করে আমরা বলতে পারবো যে অনুপাত যেহেতু 1:1 প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলে আমরা বলতে পারবো যে এই আলোচনা থেকে 3টি পরমাণুতে পৃথকভাবে প্রোটন ও নিউট্রন সংখ্যার অনুপাত একই, আবার প্রতিটি পরমাণুতে ইলেকট্রনের সংখ্যার সাথে তাদের নিজস্ব প্রোটন ও নিউট্রন সংখ্যার পার্থক্য সমান। এটা হলো তাদের মধ্যে সম্পর্ক। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মধ্যে যদি বলে সম্পর্ক স্থাপন করা, এটাকে অনুপাতগুলি দেখাইতে হবে। এটা বলে সম্পর্ক, তাদের পার্থক্য সমান এবং প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার অনুপাত সমান। এখন আমরা দেখব একই মৌলের দুইটা আইসোটোপ দেওয়া আছে। এই দুইটা আইসোটোপ থেকে আমরা এই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করব। আমরা প্রথমে লক্ষ্য করব আপেক্ষিক পারমাণবিক ভরটা কি। আসলে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে গড় ভর। গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে গড় ভর। এখানে দুইটা আইসোটোপ আছে। আপেক্ষিক পারমাণবিক ভর যদি দেওয়া থাকে তাহলে তোমার মনে করো যে এখানে ক্লোরিন 3517 আর হলো 3717, দুইটা আইসোটোপ। তো দুইটা আইসোটোপে আমরা বলি আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে, আমরা এরকম ভাবে মুখস্থ করে তোমরা অনেকে হয়তো জানো 35.5। কিন্তু যদি এই প্রথম আইসোটোপটার মধ্যে যদি দেওয়া থাকে, প্রথম আইসোটোপটি 70%, এটা যদি 70% হয় তাহলে পরবর্তী আইসোটোপটা কত হবে? যেহেতু 100-এর মধ্যে 70% হচ্ছে, এখানে এই প্রথম আইসোটোপটা হলো 75%, তাহলে দ্বিতীয় আইসোটোপটা হবে কত? 25%। 75% আর 25%, এটা তোমাদের কিন্তু প্রশ্নে কিন্তু দেওয়া থাকবে যে প্রথম আইসোটোপটা যদি 75% হয় তাহলে এই ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর বের করো। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি বের করো, প্রথম আইসোটোপটার মধ্যে 75% দেওয়া আছে, পরবর্তীটা তোমার বের করে নিতে হবে। এটা পরবর্তীটা হবে 25%। তাহলে পরবর্তীটা যদি 25% হয়, আমরা জানি কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি? বইয়ে দেখো লেখা আছে, এটা হলো মৌলের পারমাণবিক ভর ইন্টু শতকরা পরিমাণ ডিভাইডেড বাই 100। মৌলের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর, পারমাণবিক ভর ইন্টু কে শতকরা পরিমাণ, ডিভাইডেড বাই কত? 100। মৌলের পারমাণবিক ভর ইন্টু শতকরা পরিমাণ ডিভাইডেড বাই 100। তাহলে এখানে
যেহেতু দুইটা আইসোটোপ আছে, তাহলে দুইটার ক্ষেত্রে আমরা মৌলের পারমাণবিক ভর 35, প্রথম আইসোটোপের পারমাণবিক ভর 35 ইন্টু 75% ডিভাইডেড বাই 100 প্লাস দ্বিতীয়টা কত 37 ইন্টু 25% ডিভাইডেড বাই 100। দেখো এই দুইটার যোগফল কত হবে? প্রথমটা 100, তাহলে প্রথমটা হবে 26 তোমাদের ক্যালকুলেটর লাগবে কিন্তু 26.25 প্লাস 9.25 তাহলে কত হলো? এই 35.5। এটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর। 75%-এর জন্য আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 26.25 আর 25%-এর জন্য হচ্ছে 9.25। দুইটার যোগফল আপেক্ষিক পারমাণবিক ভর। আসলে কোনো মৌলের একাধিক আইসোটোপ থাকতে পারে, দুই বা ততোধিক আইসোটোপ থাকতে পারে। সেইভাবে একটার শতকরা পরিমাণ যদি দেওয়া থাকে, বাকি তিনটা থাকলে দুইটার মধ্যে যদি দেওয়া থাকে, আরেকটা তুমি বের করে নিতে হবে 100 থেকে বিয়োগ করে। তাহলে এখানে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে যায় আমাদের একটা অপশন তোমাদের জানা থাকতে হবে, প্রশ্নে থাকবে যদি প্রথম আইসোটোপে 75% হয়, তোমার বের করে নিতে হবে পরবর্তী আইসোটোপে কত পার্সেন্ট আছে, এটা তোমার বের করে নিতে হবে। তারপরে দুইটা আলাদা আলাদা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে। যে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা তোমার জানা আছে, সেটা হলো যে মৌলের পারমাণবিক ভর ইন্টু শতকরা পরিমাণ ডিভাইডেড বাই 100। তাহলে প্রথম আইসোটোপের ক্ষেত্রে 35, মৌলের পারমাণবিক ভর 35 ইন্টু শতকরা পরিমাণ 75 ডিভাইডেড বাই 100। দ্বিতীয় ক্ষেত্রে 37 ইন্টু 25 ডিভাইডেড বাই 100। কারণ এই দুইটার যোগফল হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এই পদার্থের গঠনের মধ্যে, এই তৃতীয় অধ্যায়ের মধ্যে এই অংশগুলো আজকে দেখালাম। এই হিসাবগুলো তোমার অবজেক্টিভে আসতে পারে, অনুধাবনমূলকে আসতে পারে, এমনকি 2-3টা মিলে তোমার প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মধ্যে যে সম্পর্ক কয়েকটা মৌলের মধ্যে দেওয়া থাকতে পারে। এটা প্রয়োগমূলক প্রশ্ন বা উচ্চতর দক্ষতায় থাকতে পারে, কাজেই তোমরা ভালো করে অনুসরণ করবে। এরপরে আমরা এই পদার্থের গঠন সম্পর্কে তোমরা আলোচনা করলাম, 2 দিন ক্লাস নিলাম পদার্থের গঠন তৃতীয় অধ্যায়ে। এখন আমি যাব চতুর্থ অধ্যায়ের আংশিক আলোচনা করব। মনে রাখবে তৃতীয় অধ্যায়ের সাথে চতুর্থ অধ্যায় তো পর্যায় সারণী, সেই পর্যায় সারণী সম্পর্কে তোমাদের খুব ধারণা থাকতে হবে। সেই পর্যায় সারণীর মধ্যে আমরা জানি পৃথিবীতে মৌলের এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কত? 118টি মৌলের। এখানে তোমাদের বইয়ে একটা চার্ট আছে, আমাদের ল্যাবরেটরিতে রঙিন একটা বড় চার্ট আছে, এবং এই চার্টের মধ্যে পর্যায় সারণীটা উল্লেখ আছে। সেই পর্যায় সারণীর মধ্যে কয়টা গ্রুপ বিদ্যমান? 18টা গ্রুপ বিদ্যমান, এবং পর্যায় কয়টা? 7টা। এখন আমি এই পর্যায় সারণীতে যে কোনো একটা মৌলের অবস্থান আমরা নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের মৌলের জানতে হবে ইলেকট্রনের সংখ্যা। সেই ইলেকট্রনের সংখ্যা আমরা জেনেছি তৃতীয় অধ্যায়ে। এখন যদি আমি চতুর্থ অধ্যায়ে যাই, তাহলে তোমার এই প্রশ্নটার সাথে, এই অধ্যায়ের সাথে চতুর্থ অধ্যায়ের যে কোনো একটা প্রশ্ন মিশ্রিত করে প্রশ্ন আসতে পারে। যেমন তোমার এতক্ষণ যে আমি দেখাইলাম যে অ্যালুমিনিয়ামের তোমার ইলেকট্রনের সংখ্যা কত বা প্রোটন সংখ্যা কত, এটা কি তোমার জানা আছে না? অ্যালুমিনিয়ামের
কত বলছিলাম, অ্যালুমিনিয়ামের ইলেকট্রনের সংখ্যা হলো 13, এখানে 13 ছিল। তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা কত হবে? সেই ইলেকট্রন বিন্যাস থেকেই আমরা এই অ্যালুমিনিয়ামের পর্যায় সারণীতে তার অবস্থান, মানে কত নম্বর গ্রুপে এবং কত নম্বর পর্যায়ে অবস্থিত, সেটা কিন্তু ইলেকট্রন বিন্যাস থেকে আমরা জানতে পারবো। তার আগে আমরা কিভাবে জানবো সেটা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। এখন তোমরা শুধু পড়বে পর্যায় সারণী। পর্যায় সারণী এই 118টা মৌল। পর্যায় সারণীটা আসলে কি? পর্যায় সারণীর বিভিন্ন পটভূমি, মানে পর্যায় সারণীকে আবিষ্কার করেছেন। হ্যাঁ, পর্যায় সারণী, পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্রটা কি, কে আবিষ্কার করেছেন মনে আছে? দশম শ্রেণীর ছাত্ররা মনে আছে তো অবশ্যই। এটা হলো মেন্ডেলিভ সংশোধিত পর্যায় সূত্র। পর্যায় যে সূত্র আবিষ্কার, পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি বইয়ে স্পষ্ট লেখা আছে। সেই প্রথম পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ বিদ্যমান রয়েছে। আর পর্যায় বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। এটি হলো পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এখানে 7টা বৈশিষ্ট্য, কয়েকটা বৈশিষ্ট্য আছে, এ বি সি ডি ই, 5টা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলি তোমার মনে রাখতে হবে। 7টা পর্যায়, 18টা গ্রুপ, এবং গ্রুপ মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থেসাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌল হিসাবে দেখানো হলেও এগুলি যথাক্রমে 6ষ্ঠ এবং 7ম পর্যায়ের অংশ হিসাবে চিহ্নিত রয়েছে। পর্যায় 1-এ শুধু 2টি মৌল রয়েছে। পর্যায় 2 এবং পর্যায় 3-এ 3টি করে মৌল রয়েছে। পর্যায় 4 এবং পর্যায় 5-এ 18টি মৌল রয়েছে। পর্যায় 6 এবং পর্যায় 7-এ 32টি করে মৌল রয়েছে। গ্রুপ 1-এ 7টি মৌল রয়েছে, গ্রুপ 2-এ 6টি মৌল রয়েছে, গ্রুপ 3-এ 32টি মৌল রয়েছে। দেখো, তোমরা বইটা তো অবশ্যই হাতে নিয়েছো, এখানে বইয়ে স্পষ্ট লেখা আছে। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, এরকম 15টি মৌলকে ল্যান্থেনাইট সারির মৌল বলা হয়, এবং যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত, এরকম 15টি মৌলকে অ্যাক্টিনাইট সারির মৌলসমূহের ধর্ম এর কাছাকাছি যে তাদেরকে পর্যায় সারণীর নিচে ল্যান্থেনাইট সারির মৌল এবং অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে আলাদাভাবে রাখা হয়েছে। তাহলে এইভাবে মৌলগুলির অবস্থান, 18টা গ্রুপ, 7টা পর্যায়, কোন মৌলগুলি কোন গ্রুপে অবস্থিত, কোন পর্যায়ে অবস্থিত, এটা আমরা ইলেকট্রন বিন্যাস থেকে জানতে পারবো। কিন্তু এখানে যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য কে আবিষ্কার করেছেন, পর্যায় সারণীর সূত্র কে প্রদর্শন করেছেন, আধুনিক পর্যায় সারণীর সূত্রটা কি, এইগুলির একটু আলোচনা তোমরা বইয়ে লেখা আছে, এটা পড়লেই বুঝতে পারবে। আমরা এই গ্রুপগুলি আলোচনা করে, পর্যায়গুলি আলোচনা করে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে যে কোনো একটা মৌলের তার পর্যায় সারণীতে তার অবস্থান কোথায় সেটা কিন্তু আমরা আলোচনা করতে পারবো এবং সহজেই ধরতে পারবো। মূলত ইলেকট্রন বিন্যাসটা তোমাদের জানতে হবে। তো ইলেকট্রন বিন্যাসটা আমরা জেনে গেছি। আগামী ক্লাসে আমি এই পর্যায় সারণীর যে আধুনিক পর্যায় সূত্র, পর্যায় সারণীর অবস্থিত মৌলগুলি গ্রুপ এবং বিভিন্ন গ্রুপে বিভিন্ন পর্যায়ে যে বিদ্যমান, সেগুলি নিয়ে আলোচনা করব এবং একটা মৌলের পর্যায়ে অবস্থান সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে ওই পর্যায় সারণীর যে ছক, এই ছকটার কিছু বৈশিষ্ট্য এবং ওটার আধুনিক পর্যায় সূত্র, কীভাবে সাজানো হয়েছে পর্যায়গুলো, কীভাবে কোন বিজ্ঞানী কীভাবে সাজিয়েছেন, সেগুলি একটু ভালো করে পড়াশোনা করবে, তাহলে বুঝতে পারবে। তাহলে আগামী দিনের ক্লাসের প্রত্যাশায় আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।